নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে ওদিকে তো আদিত্য বলে যাচ্ছে যে আমার বউকে কেউ ফুল দেবে না, কেউ ফুল দেবে না, কেউ দেবে না, আমি ছাড়া কেউ দেবে না, আমার বউকে কেউ ফুল দেবে না, এইভাবে বলছে। সুদীপা বলছে দেবে না, দেবে না, কেউ ফুল দেবে না, আপনি এবার ঘুমিয়ে পড়ুন। তো এই বলে আদিত্য ঘুমিয়ে পড়ে। আর আদিত্য তো সুদীপাকে কিছুতেই ছাড়ছে না, একদম চেপে ধরে রেখেছে। তো সুদীপাও কি আর করবে, আদিত্যর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তো ওদিকে দেখা যাচ্ছে পরমার তো বেজায় মন খারাপ, আর মন খারাপের মধ্যেও কিন্তু বারবার করে অভ্রের কথাই ভাবছে। অভ্রের মুখটাই ভেসে উঠছে, অভ্রের কথাগুলোই ভেসে উঠছে। তখন বলছে আমি কেন বারবার করে ওর কথা ভাবছি, আমি ভাববো না, ও আমাকে তাড়িয়ে দিয়েছে তো ঠিক আছে, আর আমি ওর কথা ভাববো না, একদম ভাববো না। এই বলে জানলার দিকে চোখ যেতেই দেখে অভ্র। বলছে কি ব্যাপার অভ্র ওখানে? তারপর আবার ভাবছে না, আমি সব জায়গায় ওকেই দেখতে পাচ্ছি, আমি একদম ভাববো না ওর কথা, আমি এমনই ওর কথা ভাবছি যে ওর কথাই, ওকেই দেখতে পাচ্ছি চারিপাশে। তারপর আবার চোখ ঘুরিয়ে দেখে, মানে অভ্র কিন্তু তখন জানলার ওখান থেকে চলে গেল। চোখ ঘুরিয়ে দেখে অভ্র আর নেই। কিছুক্ষণ পর কলিং বেল বাজছে। দরজাটা খুলতে যায়, খুলতে গিয়ে দেখে অভ্র। ওমা, অভ্রকে দেখে মুখে কি সুন্দর হাসি পরমার। আসলে পরমার মনেও তো একটু একটু করে অভ্র জায়গা করে নিয়েছে, কিন্তু পরমা সেটা বুঝতে পারছে না। খুব কনফিউশনে চলছে আর কি, কি করবে, কি ভাববে, কি করবে না, কিচ্ছু বুঝে পাচ্ছে না। তো মনে মনে ভাবছে ও আমার জন্য এই ঝড় জলের রাতে বাইরেই ছিল, এটা ভেবে খুব খুশি হচ্ছে। তো বলছে যে অভ্র, তুমি তো পুরো ভিজে গেছো, এসো না, এসো ভেতরে, এসো ভেতরে, এসো আমি টাওয়াল দিই, ভেতরে এসো। এই বলে টাওয়াল দিতে যাবে, তখন তার মা বাবা বেরিয়ে এসছে। কে এসছে রে? দেখে অভ্র। অভ্রকে দেখে তার মায়ের বেজায় মাথা গরম। এ কি, তুমি কেন এসছো এখানে? আমাদের মেয়েকে তো বাড়িতে দিয়ে চলে গেছো, তারপর কোন লজ্জাতে মুখ উঠিয়ে চলে এসছো এখানে? তখন তার বাবা বলছে, পরমার বাবা, দাঁড়াও না, আগে শোনো ও কেন এসছে, আগের কথাটা শোনো। বলে কেন শুনবো, চিৎকার করে, কেন শুনবো ওর কথা আমি? হ্যাঁ, আমাদের মেয়েকে তো রেখে দিয়ে চলে গেছে এখানে, লজ্জা করে না ওর? ওর সাথে আমাদের মেয়ের কোনো সম্পর্ক নেই, চলে যাকো এখান থেকে, এইভাবে বলছে। রমা বাধা দিলেও তার মা শুনছে না, বলছে তুমি কি ভেবেছো আমাদের মেয়ের হয়ে ভাবার কেউ নেই, চিৎকার করে বলছে। অভ্র তখন বলছে আপনি থামুন প্লিজ। অভ্র বলছে ওরা যাকে মা বলে ডাকে তিনি হারিয়ে গেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তো পরমার বেজায় চিন্তা হয়ে যায়। কি কি বলছো তুমি? মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কিন্তু কেন, কোথায় গেলেন উনি? এটা কি বলছো তুমি? না না, এইভাবে বসে থাকলে হবে না, মাকে খুঁজতে যেতে হবে। তখন বলছে সুদীপা আর আদিত্য কোথায়? বলছে বাহ, এই সিচুয়েশনও তোমার আদিত্যর কথা মনে হলো। পরমা বলছে প্লিজ অভ্র, তুমি সিচুয়েশনটাকে জটিল করে দিও না, তুমি গেলে চলো আর না গেলে থাকো, আমাকে মাকে খুঁজতে যেতেই হবে। এই বলে রেডি, মানে বেরোবে আর কি, ওড়নাটা গায়ে দিচ্ছে। তার মা বলছে তুই কোথায় যাবি এত রাত্রে? বলে চুপ করো মা, আমাকে মাকে খুঁজতে যেতে হবে, যে করেই হোক খুঁজতে যেতে হবে। এই বলে সবার বারণ একদম উপেক্ষা করে ও গটগট করে হাঁটতে হাঁটতে মাকে খুঁজতে বেরিয়ে পড়ে, মানে রূপাকে খুঁজতে। অভ্রও পেছন পেছন যায়। আর এদিকে তো পরমার মা চিৎকার করছে। তখন পরমার বাবা সামলাচ্ছে, চুপ করো, অভ্র গেছে তো ওর সাথে। বলে ধর, তো অভ্র গেছে, মানে অভ্রকে তো আর সহ্য করতে পারছে না তার মা, মানে পরমার মা, কারণ তার মেয়েকে রেখে দিয়ে গেছে যে, সেই কারণে। ওদিকে রূপাকে ধরে নিয়ে গেছে, একটা জায়গায় নামিয়েছে, বলছে চল, তোকে আর তোর মেয়েকে একদম তিলে তিলে শেষ করব আমি, চল। হুম, এত তাড়াতাড়ি তো এত চট করে শেষ করবো না, তিলে তিলে মেরে শেষ করব। এই বলে রূপাকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়, কোনো একটা ঘরের ভেতরে। আর ওদিকে তো আদিত্য আর সুদীপা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। এবার আদিত্যর ঘুম ভাঙছে ধীরে ধীরে। আদিত্য ঘুম ভাঙতেই দেখে এ কি, সুদীপা মানে তার গায়ের উপরে শুয়ে আছে। তো আদিত্য একদম হাত ফাত ধরে আছে। তো বলছে কি এ ব্যাপার, সুদীপা এইভাবে? তখন সুদীপারও ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতে দেখে ওমা, উঠতে যাবে কি, গলার মালাটা ওই আদিত্যর জামার বুকের মধ্যে আটকে, মানে বোতামের মধ্যে আর কি আটকে গেছে। তো খুলছে, তাড়াতাড়ি করে খুলে নিয়েছে, লজ্জা পেয়ে গেছে। তো এবার উঠেছে। বলছে, আদিত্য বলছে চারপাশটা দেখে এ কি, আমি কোথায়? বলছে যে কোথায় নিয়ে এসছেন আমাকে? সুদীপা বলছে আস্তে আস্তে, আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে আসিনি। কালকে রাত্রে ঝড় জলের রাত্রে আপনি মাথা গরম করে বেরিয়ে পড়েছিলেন। তো আপনাকে মানে না পেয়ে আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। তো বেরিয়ে দেখি যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি রাস্তায় পড়েছিলেন, পুরো ভিজে গেছিলেন, আর জ্বরও এসেছিল আপনার। আদিত্য এবার না জামা কাপড়ের দিকে তাকাচ্ছে। এ কি, জামা কাপড়? সুদীপা বলে যাচ্ছে আমি কোনো উপায় না পেয়ে আপনাকে এখানে নিয়ে আসি। আদিত্য বলছে এই জামাটা কার? সুদীপা বলছে কেন, বাড়িওয়ালার। বলে চেঞ্জ করালো কে? সুদীপা চুপ করে আছে। আরে বলুন, চেঞ্জ করালো কে? বলছে কে আবার? আমি। বলছে কি? বলে চিন্তা নেই, আমি কিছু, মানে আমি চোখ বন্ধ করেছিলাম, আমি কিছু, আর বলতে পারে না, চুপ করে গেছে। বলছে আর প্যান্ট? সুদীপা চুপ করে আছে, শুধু মাথা ঝোঁকাচ্ছে। ওকে দেখেই বুঝে গেছে আদিত্য ও চেঞ্জ করিয়েছে। আদিত্য বলছে ইস,
কেন কেন? সুদীপা তখন বিছানা থেকে নেমে বলছে, দেখুন আর কোনো উপায় ছিল না কিন্তু আমার কাছে, আপনি পুরো ভিজে গেছিলেন আর আপনার জ্বর চলে এসেছিল, এটা ছাড়া কোনো উপায় ছিল না। বলে কেন কেন, আমাকে বলতে পারতেন আপনি একবার। বলছে আপনাকে আমি ডেকেছি, আপনি শুনছিলেন না। বলে এরকম জোরে জোরে ধাক্কা দিতেন আমাকে, আমি উঠে যেতাম। বলছে দেখুন এই সিচুয়েশনটা কিন্তু আপনার জন্যই হয়েছে, হ্যাঁ আপনি এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছেন। তখন দরজা ঝাঁকাচ্ছে, মানে বাড়ির লোকজন আসছে। তখন সুদীপা বলছে খোলা আছে। আদিত্য কিন্তু খুব লজ্জা পাচ্ছে। ওরা বলছে কি কেমন আছেন? যাক, কাল দেখেই বুঝতে পেরেছি, মানে আর মহিলা বলছে যে ঝগড়া দেখেই বুঝতে পেরেছি স্বামী স্ত্রীতে খুব প্রেম। সেই পুলিশ লোকটি বলছে যে স্যার, মানে বৌমা স্বয়ং মা লক্ষ্মী কাল ঝড় জলের মধ্যে যেভাবে আপনার জীবন বাঁচালো, সত্যি ভাবাই যায় না। আদিত্য তখন সুদীপার দিকে তাকাচ্ছে। আদিত্যকে তখন ওই মানে ফোন দিচ্ছে আর কি সেই পুলিশ লোকটি, মানে ফোনটা খুঁজে পেয়েছে তো সেটাকে আবার চার্জ দিয়ে এনেছে। বলছে স্যার এই যে আপনার ফোন, চার্জ দিয়ে এনেছি আমি, ফুল চার্জ হয়ে গেছে। তো আদিত্য এবার সুইচটা অন করে দেখছে তার দাদার অনেক মিস কল। সুদীপা বলছে ফোনটা করে দেখুন, মনে হয় চিন্তা করছে আমাদেরকে, মানে দেখতে না পেয়ে, খুঁজে না পেয়ে। তখন আদিত্য ফোন করে, তখন বলছে যে আমরা ঠিক আছি আর সুদীপা আমার সাথেই আছে। তখন অভ্র বলছে যে ওরা যাকে মা বলে ডাকে সে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে কিন্তু আদিত্য অবাক হয়ে যায়, আর সুদীপা শুনে সুদীপা অবাক হয়ে যায়। এদিকে পরমার মা বাবা ছুটতে ছুটতে এসছে পরমার শ্বশুর বাড়িতে। এসে বলছে বেয়ান বেয়ান, তখন বেয়ান বেরিয়ে এসছে। বলে কি হয়েছে? বলে পরমা এখানে এসছে। পরমার বাবা বলছে, বলে কই না তো। বলে কাল রাত্রে ঝড়জলের মধ্যেও বেরিয়ে গেছে ওই ভবঘুরে মহিলাকে খুঁজতে। বলে কি বলছেন, আমি তো এসবের কিছুই জানি না। বলে হ্যাঁ, ওই কোথা না কোথা থেকে এসছে ওই মহিলা, সেই মহিলাকে খুঁজতে বেরিয়ে গেছে। সত্যি আই ক্যান বিলিভ দিস, আমি মানে কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তখন কিন্তু পরমারা ঢুকছে। পরমা ঢুকে ঢুকে অভ্রও ঢুকেছে। পরমা ঢুকে ঢুকে কাকিমণিকে বলছে, কাকিমণি ওই মা ফিরেছে, বলো না ওই মা ফিরেছে। তখন অভ্র জিজ্ঞাসা করছে কি হলো, বলো না কাকিমণি ফিরেছে। কাকিমণি চুপ করে আছে। তখন বুঝতে পেরে যায় যে ফেরেনি। তখন বলছে পরমার মা বলছে, এই অনেক হয়েছে, চল বাড়ি চল। বলে না, ওই মাকে খুঁজে না পেলে আমি একদম বাড়ি যাব না। বলে মা? কে মা রে? কে মা? তাহলে আমি কে? হ্যাঁ আমি কি তাহলে কুড়িয়ে পাওয়া? এইভাবে বলছে। তখন পরমার বাবা বলছে, শ্রুতি কি বলছো তুমি এইসব? দেখো দেখো আমাদের মেয়ে কি করে ওই ওই ভবঘুরে মহিলাকে মা করছে, যেন ওর ওটাই আসল মা, এইভাবে বলছে। পরমার বাবা কিন্তু চুপ করে আছে। বলছে এগুলো আমি কি করে সহ্য করবো, কি করে সহ্য করবো, কাঁদতে কাঁদতে বলছে। ওদিকে বড় মা বলছে, আমি বুঝতে পারছি না তোমরা সবাই কি শুরু করলে বলো তো। বড় মা বলছে আমাদেরকে পুলিশকে জানাতেই হবে, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, আমরা সময় নষ্ট করতে পারবো না। বলছে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ওনার মানসিক ভারসাম্য ঠিক নেই। আমি এক কাজ করি, আমি বরঞ্চ আদিত্যকে একটা ফোন করি। আদিত্যকে ফোন করার কথা শুনে অভ্রের মাথা খারাপ। বলছে কি, এই সুযোগে তুমি আদিত্যকে ফোন করছো না? বলে অভ্র প্লিজ এরকম কথা বলো না এই সিচুয়েশনে। সঞ্চারী বলছে হ্যাঁ, ওর তো আদিত্যের কথাই আগে মাথায় আসে। বলে সঞ্চারী, পরমা বলছে একদম বাজে কথা বলবে না। বলে না না, আমি সেইভাবে বলতে চাইনি, আসলে আদিত্য তো পুলিশ, তাই তার কথাই আগে মাথায় আসবে। বলে একদম চুপ করে থাকো সঞ্চারী তুমি, পরমা বলছে। অভ্র বলছে ও ভুল কি বলেছে? ভুল কি বলেছে? ও তো ঠিকই বলেছে। আর বেশি মামা করছো, কিছুদিন আগে তো ওই মহিলাকে তুমি মেরে ফেলছিলে, উনি আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলেন, তো আমরা খুঁজে নেব, যাও মা বাবা এসছেন, মা বাবার হাত ধরে তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, যাও বেরো, অভ্র বলছে। পরমার কিন্তু খুব খারাপ লাগে। পরমার মা তো একদম রেগে যাচ্ছে অভ্রের উপর আরো, কারণ তারা দাঁড়িয়ে থাকতে তাদের মেয়েকে তাদের সামনে এইভাবে বলছে, তাই বড় মাও রেগে যাচ্ছে এসব কি হচ্ছে। তখন পরমার মনটা এমনই খারাপ হয় যে পরমা তখন বলে ঠিক আছে, আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব। ওদিকে সুদীপ আর আদিত্য ঢুকে পড়েছে, তারা দেখছে এইসব কাণ্ড হচ্ছে বাড়িতে। পরমা যখন চলে যাচ্ছে তখন সুদীপা হাতটা ধরে নেয়, দাঁড়াও পরমা, তুমি কোথাও যাবে না। আর অভ্রকে বলছে, দাদা কোথায় যাবে ও? তুমি কেন বলছো এরকম ভাবে? আজকে যদি আমি বা বলছে আমাকে বা আরশিকে যদি মানে তাদের শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি করবে দাদা? তোমার খারাপ লাগবে না? ওদিকে পরমা বলছে আমি থাকবো না, আমি চলে যাব। বলছে কেন কেন তুমি চলে যাবে? হুম, আমরা মেয়েরা অন্যের মানে নিজেদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে বিয়ে হয়ে আসি মানেই যে তাদের বাড়ি থেকে আমাদেরকে যখন তখন চলে যাও বললেই চলে যাব, মানে বের করে দেওয়া যায় বুঝি বাড়ির বউদের যখন তখন এরকম ভাবে? এদিকে অভ্রের মা কিন্তু বলছে ওদেরকে যে তোমরা তো এই পোশাকে বেরোওনি, তোমাদের এই পোশাক। সুদীপা কিন্তু সেই কথাটা এখন মানে অতটা গুরুত্ব না দিয়ে আগে তার দাদার সাথে কথা বলছে। বলছে দাদা আজকালকার দিনে এরকমটা হয় না। অভ্র বলছে আর ও আমার সাথে যা খুশি তাই করবে, তাই তো? আদিত্য বলছে এখন এসব কথা থাক না, পরে আমরা কথা বলবো। অভ্র বলছে না, মানে আদিত্য বলছে তো এখানে বড়রা আছে। বলে ও আচ্ছা বড়রা আছে না, না না না, আরে সবাই মিলে তো আমার জীবনটাকেই শেষ করে দিয়েছে না, আমার কি দোষ ছিল এখানে? এখানে গুরুজনদের সামনে কিছু বললে তো আবার তোর গায়ে লাগবে, তাই না? তোর জন্য, তোর একটা মিথ্যের জন্য আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল। আদিত্যকে বলছে। তো আবারও বলছে এসব নিয়ে আমরা পরে কথা বলি। ওদিকে পরমার মা বলছে ব্যাস অনেক হয়েছে। আর এমনিতেও অভ্র তো আমাদের মেয়েকে ফেরত দিয়ে এসেছিল, তাই আমরা আমাদের মেয়েকে এক্ষুনি নিয়ে যাব, চলো পরমা বাড়ি চলো।
তখন অভ্র বলছে হ্যাঁ হ্যাঁ যান যান নিয়ে যান। অভ্রের মা আরো মানে পরমার মা আরো রেগে যায়। এবার বড় মা বলছে অনেক হয়েছে, পরমা কোথাও যাবে না তুমি। আর ওদিকে আদিত্য মনে মনে বলছে আমি এখন কি করবো, আমি তোকে আটকাতেও পারবো না, তাহলে তো আবার একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। এদিকে পরমা মনে মনে বলছে আমি এখানে কেন ফিরে এলাম, তাহলে কি আমি এখানে থাকতে চাই। এদিকে পরমার মা হাত ধরে নিয়ে যাচ্ছে, চলো এখান থেকে চলো। সুদীপা আবার হাতটা ধরে নিয়েছে পরমার, এক হাত পরমার মা, এক হাত সুদীপা। না, ও কোথাও যাবে না। অভ্রের মানে শাশুড়ি মা সুদীপার উপর চরম রেগে যায়, বলছে তুমি কে গো, ভবঘুরে রাস্তা থেকে কুড়িয়ে আনে একটা মেয়ে, তুমি কে আমার মেয়েকে আটকানোর, আমাকে আটকানোর, আমার উপরে কথা বলছো, এত বড় সাহস। পরমাকে নিয়ে যাচ্ছে, তখন মানে অভ্রের শাশুড়ি মায়ের হাত ধরে সুদীপা আটকাচ্ছে, না না আপনি নিয়ে যাবেন না, প্লিজ নিয়ে যাবেন না। তখন মানে পরমার মা কি করে, রেগে গিয়ে সুদীপাকে মারতে যায় এক চড়। আর অভ্রের মা হাতটা ধরে নেয়, একদম বড় বড় চোখ করে তাকিয়ে আছে পরমার মায়ের দিকে, আর হাতটা ধরে নিয়েছে, বলছে খবরদার, ও আমার বাড়ির বউ, আমার বাড়ির বউ রাস্তা থেকে এসছে না রাজমহল থেকে এসছে সেটা আমি দেখব। ও ভুল করলে ওকে শাসন করার অধিকার আমার, কিছু বলার হলে সেটার অধিকার আমার, আমি বলবো। আপনি নন, আপনি কোন অধিকারে ওর গায়ে হাত তুলতে যাচ্ছেন, আর আপনি কোন অধিকারে ওকে এতগুলো কথা বলছেন। খবরদার, আপনার কোনো অধিকার নেই আমার বাড়ির বউকে কোনো কিছু বলার। মানে উপর থেকে উনি যতই শক্ত দেখান না কেন, ভেতরটা কিন্তু নরম, ভেতর থেকে উনি মেনেই নিয়েছেন যে সুদীপা এবাড়ির বউ, আর সুদীপাকে বউ বলে উনি মেনে নিয়েছেন, শুধু সেটা মুখে অস্বীকার করছেন। হয়তো কিছু নিয়ম শৃঙ্খলার বাধা বা এতদিনের অভ্যেস ওনাকে আটকাচ্ছে। এটা দেখে তো সুদীপা তাকিয়ে আছে অভ্রের মায়ের দিকে, আর আদিত্য খুশি হয়। পরমাকে বলছে, পরমা তোমার থেকে আমি একটা পরিষ্কার উত্তর জানতে চাই, তুমি কি এই বাড়িতে থাকতে চাও? যদি থাকতে চাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবনে তোমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না, অভ্রও না। আর তুমি যদি না থাকতে চাও, যদি চলে যেতে চাও, তাহলে আমি বলে দিই এটাই কিন্তু এই বাড়ি থেকে তোমার শেষ যাওয়া হবে, আর তুমি এই বাড়িতে ফিরতে পারবে না। বলো তুমি কি চাও। তখন পরমা বলছে আমি এই বাড়িতেই থাকতে চাই। এটা শুনে তো আদিত্যর বাড়ির সবাই খুশি হয়, আর আদিত্যর মানে পরমার মা কিন্তু রেগে যায়। পরমার মা কিন্তু রাগে গটগট করতে করতে চলে যায়, পেছন পেছন পরমার বাবাও চলে যায়। সুদীপা এবার পরমাকে বলছে এসব কি হচ্ছে পরমা। বলছে মা কোথায়, বলে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে এটা কি করে সম্ভব। তখন বড় মা বলছে ও নিজের ইচ্ছেই চলে গেছে। সুদীপা বলছে না না এটা হতেই পারে না, এটা কি করে সম্ভব, কোথাও একটা ভুল হচ্ছে, উনি নিজে নিজে কি করে যেতে পারেন। আদিত্যর মা বড় মার দিকে তাকাচ্ছে, চুপ করে আছে, কিছু বলছে না। এবার সবাই মিলে ঠিক করে যে খুঁজতে বেরোবে। দিকে তো রূপাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর বলছে এবার তুমি তোমার মেয়েকে এখানে ডাকবে, মানে আমার সৎ নাতনি। বলে আমার মেয়ে, বলে হ্যাঁ। সুদীপা তোমার মেয়ে, বলে আমার মেয়ে সুদীপা, বলে হ্যাঁ। বলে তুমি ওকে ডাকবে এখানে, সে আসবে আর আমি ওকে টুটি চিপে মেরে ফেলে দেবো, এইভাবে বলছে। তখন বলছে যে তোমাদের বংশকে নির্বংশ করে দেবো আমি, তোমার আর কৃষ্ণের মেয়ে বলে কথা, একটাও কাউকে রাখবো না। তখন কিছুক্ষণ পর দেখা যাচ্ছে চা এনে দিচ্ছে, বলছে এ নাও এটা খাও, শরীরে বল শক্তি আসবে তো, খাও খাও খাও, ফু দিয়ে দিচ্ছি খাও। রূপা কি করে, চায়ের গ্লাসটা হাতে নেয়, নিয়ে একদম কুন্তলার মুখে একেবারে চায়ের গরম চা একদম ছুঁড়ে মারে, মানে ছুঁড়ে দেয়। আর তো বাবা গো মাগো, বাবা গো মাগো, মুখ জ্বলে গেল মুখ জ্বলে গেল করছে, ও রূপা ওদিকে পালাই। এদিকে থানাতে গিয়ে সবাই মিলে আলোচনা করছে, একটা ফুটেজ দেখে সেখানে রূপা পালাচ্ছে, পালাতে পালাতে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে, সেই গাড়ির মানুষজন তাকে তুলে নিয়ে যায় গাড়িতে করে। তো এবার ওটা দেখে তো সুদীপা মা বলে ডাকে, আর পরমাও মা বলে ডেকে ওঠে। তখন বলছে যে যে করে হোক খুঁজে বের করতে হবে ওনাকে। এবার ছবি ছবি কোথায় পাবে, ছবি তো নেই, ছবি ছাড়া কি করে খুঁজবে। তখন বলছে স্কেচ আর্টিস্টকে ডাকবে, আর সুদীপা বলছে যে আমি আর পরমা মিলে গাইড করে দেবো। আর ওদিকে অভ্র বলছে সেই ছবি আমরা অনেক জায়গাতে পোস্ট করে দেবো, তাহলেই খোঁজ মিলতে পারে। তখন আদিত্য বলছে হ্যাঁ সেটাই করতে হবে। সুদীপা বলছে উনি তো নিজের নাম পরিচয় জানেন না, কি হবে, কি করে উনি নিজের খোঁজ বলবেন সবাইকে। তখন পরমা বলছে উনি ওনার পরিচয় জানেন, নাম জানেন, উনি বারবার করে একটাই নাম বলেন, রূপা। এই নামটা শুনে সুদীপা অবাক হয়ে ভাবতে থাকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।